আজকের গল্প দেবিকা মিত্রের লেখা চিলেকোঠার ঘর। তনুকাদের বাড়িটা বেশ বড়, অনেকগুলো ঘর নিয়ে দোতলা বাড়িটায় লোক সংখ্যা খুবই কম। এখানে থাকে তনুকা আর তনুকার মা মঞ্জুশ্রী আর ঠাকুমা বিভাবতী দেবী। তনুকার বাবা পবিত্র বসুও এখানে থাকতেন, তবে এখন থাকেন না। তনুকা জানে ওর বাবা একজন স্বাধীনতা সংগ্রামী, পুলিশের হাত থেকে বাঁচতে লুকিয়ে আছেন, তাই বাড়িতে থাকেন না। তনুকা ওদের ঘরে টাঙানো বাবার ফটো দেখে আর মনে মনে বলে, বাবা তুমি কবে ফিরবে? মাঝে মাঝে বাবার জন্য খুব কষ্টও হয়। মামুনি, করুণা, ওদের বাবা কেমন বাড়িতেই ওদের সঙ্গে থাকেন, ওদের কত মজা। মাঝে মাঝে বাবার উপর খুব রাগও হয়। কেন তুমি স্বাধীনতা সংগ্রামী হতে গেলে? করুণা, মামুনির বাবা তো অমন নয়, তুমি ওদের মতো তো হতে পারতে, তাহলে আমার সাথে সব সময় থাকতে পারতে। মনে কষ্ট পেলেও মাকে বা ঠাকুমাকে এসব কিছুই বলে না, কারণ একদিন বাবার নামে মায়ের কাছে অভিযোগ করে বলেছিল ছোট্ট তনুকা, কেন গো বাবা এমন? ওসব হওয়ার কি ছিল? করুণার বাবা তো এমন নয়। তখন ওর মা খুব কান্নাকাটি করেছিল। মায়ের কান্না যে তনুকার সহ্য হয় না, তাই মাকে আর বাবার কথা বলে না। ঠাকুমার কাছে তনুকা গল্প শুনতে খুব ভালোবাসে। কি সুন্দর করে গল্প বলেন। নিজের ছোটবেলার গল্প ছাড়াও স্বাধীনতা সংগ্রামের আর সংগ্রামীদের গল্পই বেশি বলতেন। একদিন তনুকা ঠাকুমার কাছে জানতে চেয়েছিল বাবার কথা, কারণ বাবা যে স্বাধীনতা সংগ্রামী সেটা ঠাকুমাই তনুকাকে গল্প করেছিলেন। ঠাকুমা খুব শক্ত মনের মানুষ। উনি বলেন, তোর বাবা এখন লুকিয়ে আছে, দেশ স্বাধীন হলে ঠিক তোর কাছে ফিরে আসবে। তনুকা সেটাই বিশ্বাস করে আশা করে আছে। তনুকা যখন ছোট ছিল তখন ওদের বাড়ির চিলেকোঠার ঘরটাই তনুকা আগে দেখেছিল ওর বাবা বসে বসে কিসব করতেন। ওখানে তনুকার যাওয়া মানা ছিল। ছোটবেলায় কৌতূহল হতো, কিন্তু বাবা আর মায়ের ভয়ে ওখানে কোনো দিনই যেতে পারেনি। তনুকা বড় হয়ে জানতে পারে ওর বাবা নিরুদ্দেশ হয়ে গেছেন। বাবা নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর থেকে দেখে আসছে বন্ধ হয়ে পড়ে আছে ঘরটা। ওই ঘরটা নাকি খুব সুন্দর। ওই ঘরের মধ্যে একটা লুকোনো সিঁড়ি আছে, সেটার দরজা নাকি দেওয়ালের গায়ে। ওখান দিয়েই বাড়ির বাইরে যাওয়া যায়। তনুকা অবশ্য নিজের চোখে দেখেনি, ঠাকুমার কাছে শুনেছে। তাই ওর বাবা একবার উপরে উঠলে কখন নিচে নামতেন বা কোথায় যেতেন তনুকা কিছুই বুঝতে পারত না। বাবাকে যেদিন গোঁড়া সেনারা ধরতে এসেছিল সেদিন ওখান দিয়েই বাবা পালিয়েছিলেন। এটাও ঠাকুমার কাছে তনুকা শুনেছিল। বাবার সাথে কেউ দেখা করতে এলে ওই ঘরেই যেতেন। তনুকারও ইচ্ছে হতো ঘরের ভেতরটা ঢুকে দেখতে, কিন্তু মা আর ঠাকুমার ভয়ে ওখানে যেতে পারত না। তনুকার মনে আছে একবার পুলিশ এসেছিল বাবাকে খুঁজতে। তখন সব ঘরে বাবাকে খুঁজে দেখেছিল, এমনকি চিলেকোঠার ঘরটাও বাদ দেয়নি। সেই মনে হয় শেষবারের মতো খোলা হয়েছিল ঘরটা। তনুকার খুব ইচ্ছে করে ওটা খুলে দেখতে, কিন্তু ওর মা আর ঠাকুমা বলে দিয়েছেন ওটা খোলা যাবে না, কারণ
ওই ঘরের চাবিটা হারিয়ে গেছে। তনুকা যেন খবরদার ওটা খোলার চেষ্টা না করে। তনুকা লক্ষ্য করে ওই ঘরের কথা বললেই ওর মা যেন কেমন রেগে যান। তনুকা মাকে ভালোবাসে, আবার ভয়ও পায়। ভয় পায় মানে মাও যদি বাবার মতো চলে যায়। এই ভয়ে মা যা বারণ করেন তাই শোনে। এরপর থেকে তনুকা আর কোনোদিন ওই ঘরের ধারে যায়নি। তনুকাদের অনেক জমি জায়গা আছে যেখানে চাষাবাদ হয়, আর তার আয়েই ওদের সংসার খুব ভালোভাবেই চলে যায়। ঠাকুমা জন্মজুর দিয়ে চাষ করান, ভাত কাপড়ের কোনো অভাব নেই ওদের। তনুকা এখন বেশ বড় হয়েছে, মানে 10 বছরের। পড়াশোনা বেশি করতে পারেনি, কারণ তখনকার দিনে মেয়েরা বেশি পড়াশোনা করতো না, তাদের অল্প বয়সেই বিয়ে হয়ে যেত। তনুকার বন্ধুদের বিয়ে হয়ে গেছে, তাই তনুকারও সম্বন্ধ দেখা চলছে। তনুকা এখন মা ঠাকুমার হাতে হাতে কাজ করে দেয়। উনাদের থেকে রান্না বান্না করা আর ঘরকন্নার কাজ শিখছে। প্রায় 11 বছর বয়স হতে যায়। এবার ওর বিয়ে না দিলে সমাজে যে একঘরে হয়ে থাকতে হবে, তাই বিভাবতী দেবী ঘটক ষষ্ঠীচরণকে পাত্র দেখতে বলেছেন। হঠাৎ করেই বিভাবতী দেবী কলেরা রোগে 2 দিনের মধ্যে মারা যান। তনুকা আর মঞ্জুরি খুব ভেঙে পড়ে। তনুকা তো ঠাকুমা ছাড়া এ বাড়িতে থাকতেই পারছে না। যথা সময়ে উনার শ্রাদ্ধ শান্তির কাজ মিটে যায়। তনুকার যেন এ বাড়িতে দম বন্ধ হয়ে আসে। বাবাও নেই, আবার ঠাকুমাও মারা গেলেন, তাই তনুকা এই বাড়িতে থাকতেই পারছে না। বাড়িটা যেন ওকে গিলতে আসে। একবার তনুকা মঞ্জুরিকে বলেছিল, মা চলো না, আমরা এখান থেকে চলে যাই। এই এত বড় বাড়িতে আমরা 2 জন থাকি, আমার একদম ভালো লাগে না। তুমি তো সব সময় কাজ নিয়েই ব্যস্ত, আমাকে তো কিচ্ছু করতে দাও না, বাড়ি থেকে বেরোতে দাও না। চলো না, আমরা অন্য কোথাও চলে যাই। মঞ্জুরি একেবারে হাঁ হাঁ করে ওঠেন, বলেন, না না, এ বাড়ি ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। তুমি মেনে নাও, বছরখানেক বাদেই তোমার বিয়ে দিয়ে দেব, তখন তুমি চলে যেও। এই কথা আর কোনো দিন বলবে না। তনুকা চুপ করে যায়। তনুকাকে ওর মা রান্নাঘরে একদম আসতে দেন না। কেবল বলেন, নিজের ঘরেই থাকো, সেলাই করো, আসন বোনো, ঘরের বাইরে বেশি আসবে না। কারণ কার কি মতলব আছে জানি না। সবাই জানে আমরা 2 জন থাকি। গোড়া সেনাবাহিনীরা সব সময় ঘুরে বেড়াচ্ছে, জানোই তো ওরা ভালো নয়। তনুকা জানে সত্যি সত্যি গোড়া সেনারা খুব খারাপ। তারা মেয়েদের সম্মান দিতে জানে না। তাই মায়ের কথা শুনে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হয় না। মঞ্জুরির মা মারা গেছেন, তার শ্রাদ্ধের কাজে ওদের যেতে হবে। কিন্তু তনুকার শরীরটা ঠিক নেই, তাই মঞ্জুরি একাই দুপুরে 1 ঘন্টা জন্য যাবেন। উনার বাপের বাড়ি পায়ে হেঁটে 10 মিনিটের রাস্তা। দুপুরে তনুকাকে খাইয়ে ধুইয়ে রেখে সদর দরজায় তালা দিয়ে মঞ্জুরি চলে যান। যাওয়ার আগে তনুকাকে বারবার বলে যান ও যেন ঘুমিয়ে পড়ে, ঘরের বাইরে যেন না বেরোয়। তনুকা নিজের ঘরেই আপন মনে সেলাই করছিল। হঠাৎ করেই ওর মনে হয়, চিলেকোঠার ঘরটা খুলে দেখলে কেমন হয়। মা তো বাড়িতে নেই, মা জানতেও পারবে না। যেমন চিন্তা তেমন কাজ।
তনুকা মায়ের ঘরের বিছানার তলা থেকে চাবির গোছাটা নিয়ে চিলেকোঠায় উঠে গিয়ে বেশ কয়েকটি চাবি ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে একটা চাবি দিয়ে তালাটা ফট করে খুলে যায়। তনুকার বুকটা ধড়াস ধড়াস করতে থাকে। আস্তে আস্তে ঘরে ঢুকে দেখে ওখানে যে তক্তপোষটা ছিল সেই তক্তপোষের উপর কে যেন চাদর চাপা দিয়ে শুয়ে আছে। ভয়ে বুকটা কেঁপে ওঠে। সাহস সঞ্চয় করে চাপাটা সরিয়ে দেখতে গিয়ে ভয় পেয়ে সরে দাঁড়িয়ে আটকে ওঠে। মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে আসে, বাবা। পবিত্র ঘুমিয়েছিলেন। মেয়ের গলার আওয়াজ শুনে চোখ মেলে তাকিয়ে দেখেন। তনুমা বলে আস্তে আস্তে উঠে বসেন। উনি আদর করে তনুকাকে তনুমা বলেই ডাকতেন। তনুকা কাছে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলে, এ কি চেহারা হয়েছে তোমার? রোগা হয়ে গেছো। মাথার চুল আর দাড়ি গোঁফ সব সাদা হয়ে গেছে। কথাগুলো বলে তনুকা ডুকরে কেঁদে ওঠে। পবিত্র ওকে বুকে জড়িয়ে ধরে কেঁদে বলেন, তনুমা। কথা শেষ হতে না হতেই মঞ্জুরি ঘরে ঢোকে। মেয়েকে ওখানে দেখে গালে এক চড় মেরে বলেন, তোমায় মানা করেছিলাম না, তাও তুমি এসেছো? পবিত্র বলেন, ছেড়ে দাও মঞ্জুরি, ওকে বকাবকি করো না। ও কাউকে বলবে না আমি এখানে আছি। মঞ্জুরি বলেন, তুমি জানো না ও বাচ্চা মেয়ে, কাকে কখন কি বলে দেবে। তারপর চোখে আঁচল চাপা দিয়ে কেঁদে কেঁদে বলেন, তোমাকে বুঝি আর বাঁচাতে পারলাম না। তনুকা বলে, না মা, আমি ভুলেও কাউকে বলবো না। তুমি আমাকে বাবার কাছে একটু থাকতে দাও। কতদিন বাদে বাবাকে দেখলাম। এরপরে বাবা আর মেয়ের মধ্যে খুনসুটি আরম্ভ হয় ঠিক আগের মতোই। মঞ্জুরি ওদের সাবধান করে বলেন, খুব আস্তে আস্তে কথা বলো, গোড়া সৈন্যরা ঘোরাঘুরি করছে, টের পেলে সর্বনাশ হয়ে যাবে। এর বেশ কিছুদিন পরেই দেশ স্বাধীন হয়। পবিত্রকে স্বাধীন ভারত সরকার স্বাধীনতা সংগ্রামী বলে সম্মান দিয়ে পুরস্কৃত করেন। এখন সবসময় তনুকা ওর বাবাকে কাছে পেয়ে খুব খুশি। আগে যেমন বাবার লেজুর হয়ে থাকতো, এখন ঠিক তেমনই থাকে। তবে সামনের মাসে তনুকার বিয়ে ঠিক হয়েছে এক স্বাধীনতা সংগ্রামী অনাথ বিপিন মিত্রের সাথে। বিপিন ছিল পবিত্র বসুর ছাত্র। বিয়ের পর বিপিন ঘর জামায় থাকতে রাজি, তাই তনুকা খুব খুশি। এখনো চিলেকোঠার ঘরটা আছে, সেটা এখন তনুকা আর বিপিনের ছেলে তন্ময়ের কবজায়। ওই ঘরটা ওর খুব পছন্দের, ওখানেই ও পড়াশোনা করে। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।